প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে আসলে খেলাপি ঋণ এটা একটা বড় সমস্যা, মহামারী সমস্যা। আমাদের টোটাল যে ব্যাংকিং সেক্টরের যে লোন তার 1/3 কিন্তু আসলে এই এনপিএল অবস্থায় আছে, আর জানি আমরা খেলাপি। তো এগুলো আসলে রিকভার নিয়ে এই যে লেন্ডার ব্যাংক, এনবিএফআই যারাই হোক, তারা যে আসলে যে প্রসেসের মধ্যে দিয়ে যায়, তো সেখানে মানি লোন কোর্ট একটা ব্যাপার, অর্থঋণ আদালত, সেখানে যেতে হয়। তো সেটা আমরা দেখছি যে আসলে এটা করার উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি এই কেসগুলো সলভ করা, এবং যাতে ব্যাংক এবং বা অন্য আর্থিক প্রতিষ্ঠান তাদের যে টাকাটা আলটিমেটলি ডিপোজিটার্স মানি, তো এগুলো যাতে ফেরত পায়। কিন্তু সেটা আমরা ইন্টারেস্টিং দেখলাম যে আসলে এটা বছরের পর বছর ঘুরতে হয়, এবং কোনোটা আসলে দুই দশক ধরেও চলে। এবং তো সেটা যেটা হচ্ছে, তো এই ডিলের মধ্যেই তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে যে নতুন গভর্নর, তারা নতুন মনিটারি পলিসি দিল এই বর্তমান অর্থ বছরের প্রথম হাফের জন্য। তো সেখানে কিন্তু তারা কিছু পয়েন্টস বলেছে, 6-7টা পয়েন্টস, যে কিভাবে আসলে এই যে এনপিএলটা কমানো যায় এবং এই যে খেলাপি ঋণটা সেগুলো আসলে কিভাবে আদায় করা যায়, তো সেগুলো নিয়ে তারা বলেছে। এর মধ্যে অন্যতম একটা ছিল যে অর্থঋণ আদালতগুলোকে আসলে আরও স্ট্রং করা এবং ফাস্ট ট্র্যাক করা, যাতে এই কেসগুলো খুব তাড়াতাড়ি আসলে রিজলভ হয়। তো এগুলো আসলে অনেক সময় আমরা কথার মধ্যেই দেখি। তো আমরা এগুলো নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলে একটা ডিটেল লিড রিপোর্ট পাবলিশ হয়েছে টিভিএসে আজকে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিম রেজা। আমরা রেজার সাথে আলোচনা করব দর্শক, এবং আপনাদের সাথে আমাদের এই বিশ্লেষণ শেয়ার করব। রেজা, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। তো আপনি ধরেন যে প্রথমে যদি একটু জানতে চাই যে আসলে এই লোন রিকভারি কেসগুলো কত কেস আছে, এর সাথে কত টাকা জড়িত আছে? এটা আমাদের বর্তমান যে আপডেট পরিসংখ্যান, সেটা বলে অলমোস্ট 75,000 মামলা আছে সারা দেশে ব্যাংকগুলোর। ওকে। এই মামলাগুলোর বিপরীতে প্রায় 4 লাখ কোটি টাকা খেলাপি ঋণ জড়িত। 4 লক্ষ কোটি টাকা, অলমোস্ট 4 লক্ষ টাকা। এবং এই মামলাগুলো কয়েক বছর না, 20 বছর আগে থেকে মামলাগুলো চলমান। আপনার এই কোর্টটা হলো যখন 2003 সালে আইন করা হয়। এই কেসগুলো কি সবই, যেটা 75,000 বললেন, সবই কি অর্থঋণ আদালতে? এগুলো সবই অর্থঋণ আদালতে। আচ্ছা। এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে, যেমন কতগুলো মামলা আছে আপনার সরাসরি ডিফল্ট লোন আদায়ের জন্য মামলা, এবং কিছু মামলা রায় হয়েছে মামলাগুলো আবার এক্সিকিউট করার জন্য, যে আদেশের মাধ্যমে ব্যাংকগুলো সাধারণত ওই মর্টগেজ প্রপার্টি অকশনে তোলে। এর কিছু সংখ্যা খুব কম। ওকে। এই মামলাগুলো এখানে আছে। তো এগুলো যে আছে, আপনি যেটা বললেন যে 20 বছরও আছে, তো এত বছর আসলে থাকে কেন? এটার কি ঘটনাটা কি? উদ্দেশ্য তো অর্থঋণ আদালতের ছিল, সরকার যখন করে 2003 সালে অর্থঋণ আইন নামে, এবং 4 সাল থেকে, এটা 2004 সাল থেকে আদালতটা শুরু হয়। সো উদ্দেশ্য তো ছিল এগুলো দ্রুত সমাধান করা। তো সেটা আসলে বছর বা দশকের পর দশক কেন ঘুরছে? কারণগুলো কি? আমরা একটা মামলার স্টাডি করলে এখানে আমরা বুঝবো যে আসলে কেন ডিল হয়। অর্থঋণ আদালত আইনটা করার আগে মানি সুদ মামলা হতো সিভিল কোর্টে। ওই মামলার মাধ্যমে ব্যাংক টাকা ওঠানোর ব্যবস্থা করতো, কিন্তু কোনো ফল আসতো না। এরপরে গভর্নমেন্ট এই আইনটা কিন্তু বিশেষ আইন, অর্থঋণ আদালত আইন করলো। আইন করার পর 2004 সালে অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হওয়ার পর এই ঘোষণা করা হলো প্রত্যেকটা জেলায় একটি করে অর্থঋণ আদালত থাকবে। তো সেই সূত্রে ঢাকাতে ওই সময় একটা অর্থঋণ আদালত করা হয়। সেখানে জনতা ব্যাংক একজন ডিফল্টারের বিরুদ্ধে 18 কোটি টাকা লোন আদায়ের জন্য মামলা করে। ওই মামলাটা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তো আমি এই মামলাটা পোস্টমর্টেম করেছি। তো এই মামলার সঙ্গে যে আইনজীবীরা জড়িত, ব্যাংক কর্মকর্তা জড়িত, তারা বলেছেন এই মামলাটা এ পর্যন্ত মোর দেন 130 টাইমস ডেট পড়েছে 22 বছরে। আচ্ছা। এই মামলাটা নিষ্পত্তি হয়নি। তো মামলাটা নিষ্পত্তি না হওয়ার প্রথম কারণগুলো যেখানে দেখা গেছে, একটা মামলা হলে কোর্ট সাধারণত সমন ইস্যু করে, কারণ দর্শানোর নোটিশ করে, যে যার বিরুদ্ধে মামলা হয় তাকে বলা হয় তুমি এসে কোর্টে সারেন্ডার করে বলো তোমার বিরুদ্ধে মামলা আদৌ সত্য কিনা, এই মামলা টিকবে কিনা, এবং তুমি তোমার বক্তব্য উপস্থাপন করো। এই মামলাতে ওই কৌশলী মানে চালাক বিবাদী সে 8 বছর সময় নেওয়ার নাম করে ঘুরিয়েছে কোর্টে। তো এখানে সে করে কি, এটা সাধারণত 8 বছর নেওয়ার কথা না। এখানে ওই বিবাদী যার কাছে ব্যাংক টাকা পায়, সে সবসময়
ওই ঢাকা কোর্টের যে প্রভাবশালী আইনজীবীরা আছে, যখন যে দল ক্ষমতায় আসে ওই দলের যে প্রভাবশালী সিনিয়র আইনজীবীরা আছে তাদেরকে দল বল সহ কোর্টে হাজির করে। তো এখন কোর্টের পরিস্থিতি এমন তৈরি হয়, আপনি জানেন তো আমাদের পলিটিক্যাল অবস্থা, কোর্ট বাস্তবতা, সেখানে একসময় কোর্ট সময় দিতে বাধ্য হয়। দেখা গেল একজন সিনিয়র আইনজীবী আজকে এসে বলবো যে আগের দিনে যে আইনজীবী শুনানি করছে আমি এখন নতুন জয়েন করেছি, আমি শুনানি করব, আমাকে সময় দাও, আমি মামলা স্টাডি করব, এটা বড় মামলা, আমরা A to Z ভালো করে জানা দরকার, আমাকে সময় দেন 6 মাস বা 3 মাস। তো কোর্টে এত পরিমাণ মামলা, তো এই ডেটগুলো সাধারণত 1 মাস 2 মাস দিতে পারে না, 3 মাস 4 মাস, অনেক সময় 6 মাস। এই মামলাটা 8 মাস, বোধহয় গত মার্চে ডেট ছিল, আবার নেক্সট সেপ্টেম্বর ডেট আছে, অলমোস্ট 6 মান্থস, এরকম 6 মাস 7 মাস 8 মাস করে যায়। তো যখন সময় জবাব দেওয়ার পর 8 বছর পর জবাব দিলেই হবে ঘুরিয়ে ফিরিয়ে। এই বিবাদী করলো কি, একটা ইস্যু কেন্দ্র করে হাইকোর্টে আসে এই মামলাটা চ্যালেঞ্জ করলো, যে হাইকোর্টে এসে বললো এই মামলা গ্রাউন্ড নেই, করতে পারে, চলতে পারে না। হাইকোর্ট করলো কি, হাইকোর্টের সেম কাহিনী, ওই রকম প্রফেশনাল আইনজীবী নিয়োগ দিল, তারা এসে বললো যে আমার বিবাদী ভুক্তভোগী, এখানে ভুল করেছে ব্যাংক, এরকম কিছু পয়েন্ট রাইজ করে এখান থেকে 6 মাসে একটা স্টে অর্ডার নিল। তো হাইকোর্টের আবার একটা লেন্দি প্রসেস আছে, হাইকোর্ট 3 মাস বা 6 মাসের একটা মামলার স্টে দেয়, কিন্তু পাশাপাশি একটা রুল ইস্যু করে যে আমরা এই মামলাটা আপাতত স্থগিত করলাম 6 মাসের জন্য, আর ব্যাংককে বললো যে তোমরা জবাব দাও, এই মামলা কেন বাতিল করা হবে না। এখানে এই মামলা জবাবটা হিয়ারিং করতে আরো 3 বছর লেগে যায়, 3 থেকে 4 বছর লেগে যায়। আচ্ছা, তো এর মধ্যে আবার ওই যে স্টে আদেশ দিয়েছিল আপনার মামলার কার্যক্রমের উপর, হাইকোর্ট, সেটা এই 4 বছর কন্টিনিউ থাকে। আচ্ছা, 4 বছর পরে এসে ব্যাংক বা জনতা ব্যাংক একটা উদ্যোগ নিল যে আমাদের পুরাতন মামলাগুলো একটু নাড়াচাড়া করা দরকার। তখন ব্যাংক এসে হাইকোর্টে নতুন আইনজীবী নিয়োগ দিয়ে তারা হিয়ারিং করলো, ওই মামলা স্টে ভ্যাকেট হয়ে গেলো, মামলার কার্যক্রম চালু হয়ে গেল। ওই সময় সমান জবাব দিয়েছে, কিন্তু বিচারের ইস্যু ঘটনা নেই, মানে বিচার যে প্রক্রিয়াটা ওটা শুরু হয়নি। এখন এই বিচার প্রক্রিয়া শুরু হতে আরও 3-4 বছর। এই মামলার সাক্ষী 11 জন, 11 জনের মধ্যে 3 জন সাক্ষী দিয়েছে, সামনে সেপ্টেম্বরে 1 জন সাক্ষী দিবে, আরও সাক্ষী থাকবে 11 জনের মধ্যে 4 জন করে আরও 7 জন সাক্ষী থাকবে। তো আপনি বুঝতেছেন এই লেন্দি প্রসেস 6 মাস 3 মাস পর। এগুলোর জন্য কোনো সময় থাকে না যে সে আজকে একটা হিয়ারিং হলো, সো আমার নেক্সট হিয়ারিং এর ডেটটা তো আজকেই দিয়ে দিল, এবং এর মধ্যে ধরেন যে সাক্ষী আনা বা সাক্ষীরা কবে হাজির হবে, এগুলোর জন্য তো একটা সময় থাকে না নির্দিষ্ট? এটা এই আইনটা বিশেষ আইন, এই আইনটা যখন করা হয় তখন স্পেসিফিক বলা হয়েছে এইরকম মামলার বিচার কার্য ইস্যু গঠন হওয়ার পরে 120 কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে বাধ্য কোর্ট। ওকে, কিন্তু আমাদের দেশে আপনি জানেন প্রত্যেকটা আইনের বিচারের কার্যক্রম সীমা দিয়ে আছে। যেমন ফৌজদারি মামলা, নারী শিশু মামলা 180 দিনের মধ্যে শেষ করতে হবে, 91 দিন করেছে, 30 দিন তদন্ত সম্পন্ন করেছে। কিন্তু আদৌ কি আমাদের এখানে বাস্তবায়ন হয়? এখানে সেটা আগেও হয়নি। একটা আইনের আপনার লঙ্ঘন হচ্ছে না এখানে? এটা আইনের লঙ্ঘন, কিন্তু এখানে রাষ্ট্র নীরব। রাষ্ট্র যে একটা মনিটরিং ব্যবস্থা থাকা দরকার, যে আসলে এই যে দিনের পর দিন মামলাগুলো ডিলে হচ্ছে এই বিভিন্ন কৌশলে, এগুলো নিরসনে কি কি উদ্যোগ নেওয়া দরকার, সেগুলো উদ্যোগ নিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এরকম সৎ উদ্দেশ্যের আমাদের অভাব রয়েছে, যার ফলে এই মামলাগুলো দিনের পর দিন ডিলে হচ্ছে। আপনার এই যে 75,000 কেস, এই যে 22 বছরের একটা উদাহরণ আপনি দিলেন, তো এত ডিলে হওয়ার কারণ কি? এখানে কি যথেষ্ট আপনার জাজ নেই বা কোর্ট নেই, নাকি যে অন্যান্য যে লজিস্টিক্স সরকারের দেওয়ার কথা সেগুলো নেই, নাকি আসলে নিজেদের উদ্দেশ্যটাই ঠিক না? কোনটা আসলে কি সমস্যা? আপনি যেগুলো কোশ্চেন আজকাল সবই ঠিক। এখানে বিচারকের সংকট, যেমন ঢাকা কোর্টে ঢাকায় 4টে মানিলন কোর্ট আছে, এখানে 4 জন বিচারক, মামলা রয়েছে অলমোস্ট এখন 35,000 প্লাস 4টে কোর্টে। তো একজন বিচারকের পার হেড মামলা পড়ে 11,000। তো ওনারা কি শুধু এই কোর্টেই, নাকি এদের কাছে অন্য মামলাও আসে? না, ঢাকার 4টে কোর্ট এবং চট্টগ্রামে যে 2টো মানিলন কোর্ট আছে, তারা শুধু অর্থনীতির মামলার বিচারই করে। কিন্তু ঢাকার বাইরে যে কোর্ট আছে প্রত্যেকটি জেলায়, ওই জেলাগুলোতে মানিলন কোর্টের দায়িত্বে যে বিচারক থাকে, দেখা যায় তাকে আরও সিভিল কেস তার কোর্টে থাকে, পারিবারিক মামলা থাকে, জমি জমা সংক্রান্ত মামলা থাকে, দলিল সংশোধনী মামলা, হ্যাঁ, বিভিন্ন আপত্তির মামলা, এই মামলাগুলো ওখানে করতে বাধ্য হয়, তখন বিচারক সংকট। আমাদের মানিলন কোর্টে আরও একটা ইন্টারেস্টিং বিষয়, ঢাকায় 4টে, চট্টগ্রাম 2টা, অন্যান্য জেলা 1টা করে, মোট 68টা কোর্ট রয়েছে। এই 68টা কোর্টের মধ্যে এখন পর্যন্ত প্রায় 1 বছর 11টা কোর্টের বিচারক নেই। আচ্ছা, এর মধ্যে ঢাকা 3rd কোর্টের বিচারক অনেক দিন ছিল না, রিসেন্ট গত বছর নিয়োগ দিয়েছে। ওই 3rd কোর্টে মামলা বেশি হয় সাধারণত। তো এরকম চট্টগ্রাম কোর্টে অনেকদিন বিচারক ছিল না, আরও এরকম এখন 11টা কোর্টে বিচারক নেই। এরপরে আপনার কেস ম্যানেজমেন্টের জন্য ম্যান পাওয়ার দরকার, কোর্টে এটা নেই। আর আমাদের মানিলন কোর্ট
সারা দেশে আমি যে স্টাডি করেছি এখানে প্রত্যেকজন বিচারকের প্রতি পার হেড 1000 করে মামলা রয়েছে মাইনরিটি কোর্টের। তো আসলে এই মামলাগুলো তো তাদের পক্ষে দ্রুত নিষ্পত্তি সম্ভব না। 1000 কেস ধরেন যে দিনে কয়টা আপনার করা সম্ভব, বিচার করা সম্ভব দিনে? আমরা 10টা মামলার যদি বিচার প্রক্রিয়া চলে 10টা মামলা ডিফিকাল্ট হয় একটু, আর একটু কম 4টা-5টা মামলা রেগুলার সম্পর্ক, কিন্তু বিচারকরা অনেক সময় 1000 কেস আছে, সে যদি সর্বোচ্চ 4টা-5টাই করতে পারে তো তাতেও তো এটা বহুদিন লেগে যাবে। এর মধ্যে আবার জেলা কোর্টগুলোতে অন্য মামলা করতে হয়, যার ফলে এই সংকটগুলো রয়েছে। এরপরে দেখেন এই যে আমাদের নতুন বাজেট হয়েছে, এখানে আইনমন্ত্রী বাজেট আগে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ টেলিভিশনকে সরকার যে বাজেট দেয় প্রায় 2500 কোটি টাকা, ওর চেয়েও আইন বিভাগের জন্য বরাদ্দ একেবারে কম। এবার বোধহয় 2100 সামথিং কোটি টাকা বরাদ্দ হয়েছে আইন বিভাগের জন্য। তো আপনার এই যে কোর্ট বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, লজিস্টিক সাপোর্ট লাগবে, ডিজিটাইজ করতে হবে, সব কিছুর যে বরাদ্দ এটা গভর্নমেন্টের পক্ষে আসলে আসে না। তারপরে এখন অনেকেই বলছে, গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকে বলছে কোর্ট বাড়ানো দরকার। আর আইন কমিশনের একটা প্রতিষ্ঠান আছে গভর্নমেন্টের, যারা বিভিন্ন সময় কোর্টগুলো সচল করার জন্য, আরও দ্রুত করার জন্য বিচার, এরা সুপারিশ করে। সেখানে এই কোর্টগুলোতে আরও অধিক দ্বিগুণ 3 গুণ করতে তারা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত সেগুলো ইমপ্লিমেন্ট নেই। ইয়েস, আপনি আরেকটা বিষয় যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক তাদের নতুন মুদ্রানীতিতে এগুলোকে আসলে এই যে খেলাপি ঋণগুলো কীভাবে দ্রুত আদায় করা যায় সেগুলোর জন্য তারা কিছু পরিকল্পনা নিয়েছে আমরা দেখেছি। তো সেখানে একটা আছে হচ্ছে যে এই যে অর্থ ঋণ আদালতগুলোকে একটা ফাস্ট ট্র্যাক করা, মানে এগুলো আসলে অ্যাক্টিভ করা এবং কেসগুলো তাড়াতাড়ি এগুলোর বিচার কার্য সম্পাদন করা, এরকম বিষয়। তো আপনি যে সমস্যাগুলো বললেন ওইগুলো সমাধান না করে তো আসলে এটা কি সম্ভব? তো আপনি তো কথা বলেছেন অন্য বিশেষজ্ঞদের সাথে, এবং অন্য দেশে কি আছে, কি বলছেন তারা এগুলো নিয়ে? আমরা যে সমস্যাগুলো দেখতে পেলাম এখানে, এই সমস্যাগুলো নিয়ে ফাস্ট ট্র্যাক আদৌ সম্ভব না। মানে ফাস্ট ট্র্যাক পলিসিটা হলো এরকম যে সময়সীমা দিয়ে আছে, এই সময়সীমার মধ্যেই মামলা শেষ করতে হবে, সম্পন্ন করতে হবে। 120 দিন 120 কার্যদিবস, সেটা 120 কার্যদিবস শেষ করতে হবে। কিন্তু আমরা যে সমস্যাগুলো দেখলাম, এই সমস্যাগুলো নিয়ে আদৌ সম্ভব না। আর বিদেশের, আমরা ইউএসএতে কথা বলেছি, আমাদের একজন বাংলাদেশের লিগ্যাল এক্সপার্ট এখন ইউএস থাকে, আমি পরশুদিন কথা বললাম তার সঙ্গে, উনি বললাম যে ইউএসএ এবং ইউকেতে মানি লোন কোর্ট বলে কিছু নেই, ওখানে স্পেশাল কমার্শিয়াল কোর্ট বা বিজনেস কোর্ট যেটা আছে সেখানে মানি সুটগুলো, মানে ব্যাংকের লেনদেন সংক্রান্ত মামলাগুলো হয়। তো ওই কোর্টে ওদের রুলস আছে যে ওদের ল্যাঙ্গুয়েজে বলে রকেট, মানে সামারি ট্রায়াল। এটা একটা মামলা হওয়ার পর কোর্ট যদি মনে করে যে ব্যাংকের দাবি ঠিক আছে, নির্ভুল দাবি, তখন সাথে সাথে ওই বিবাদীকে কোর্ট দেখে বলে তুমি এত পরিমাণ টাকা বা পুরো পেমেন্ট তুমি এই কয়েকদিনের মধ্যে পে করবা, তাছাড়া তোমাকে জেলে দেওয়া হবে, অথবা তাকে যে কোনো প্রক্রিয়া বাধ্য করে, যেটা আমাদের এদেশে নেই। আপনি ইন্ডিয়ার কথা বললেন, ইন্ডিয়া তো বেটার পলিসি, মানি লোন কোর্টগুলো বা ব্যাংকেরগুলার, পাকিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। আমাদের এখানে যেটা আমরা বলি, আমাদের ভালো কথা বলি, ফাস্ট ট্র্যাক করার কথা বলি বা দ্রুত নিষ্পত্তির কথা বলি, কিন্তু সরকার পক্ষ থেকে আমরা ওইভাবে কোনো উদ্যোগ আগেও দেখিনি, এখন দেখছি না। এবং এই যে আপনি ইন্ডিয়া পাকিস্তানের কথা বলছিলেন, আমরা দেখলাম যে আসলে আরেকটি রিপোর্টে আমাদের যে বাংলাদেশে এনপিএল খেলাপি ঋণের হার এটা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ আফটার ইউক্রেন মেবি যুদ্ধের কারণে ওখানে ব্যবসা বাণিজ্য এফেক্টেড হয়েছে। তাছাড়া ধরেন যে আমাদের সাউথ এশিয়ান যে প্রতিবেশী দেশগুলো, সেখানে আসলে কারোই 5%-এর উপরে না। তো তারা এটা পারছে, বাংলাদেশে সেটা আসলে 32%-এর উপরে এখন। সো আলটিমেটলি এখানে তাহলে আসলে আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার, বা সরকারে যারাই থাকুক তাদের এটার একটা সিরিয়াসনেস থাকতে হবে যে এই বিষয়গুলো আসলে তারা সমাধান করতে চান, যেটা দেশের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেগুলোর জন্য ভালো হবে। সো রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।